স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আসর বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ। ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ছেন নারীরাও। নানা প্রতিকূলতা জয় করে সফল উদ্যোক্তা হিসেবে উঠে এসেছেন তারা। ব্যাংক ঋণ প্রাপ্তি সহজ হলে উদ্যোক্তার সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে এসএমই নারী উদ্যোক্তা মেলার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। ৫৪ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন এবারের মেলায়। ২৭টি স্টলে নিজেদের তৈরি নানা রকম পণ্য নিয়ে হাজির হয়েছেন তারা। মেলায় সাড়াও পড়েছে বেশ, এক একটি স্টলে বিক্রিও হচ্ছে ভালো। নারী উদ্যোক্তাদের দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন উদ্যোক্তা হওয়ার। ডেফিনেটলি আমি ইন্সপায়ার্ড এবং আমি উইশ করি যে তারা আসলে যে আয়োজনটা করেছে এটা ফিউচারে আরও গ্র্যান্ড ওয়েতে তারা করুক। অংশ নেওয়া উদ্যোক্তাদের অনেকের কারখানাতেই কাজ করছেন শতাধিক শ্রমিক। তবে চাহিদা মতো ব্যাংক ঋণ না পাওয়ায় কাজ এগিয়ে নিতে হিমশিম খাচ্ছেন তারা। আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন দেখা গেছে যে আমি 3 লাখ টাকা নিতে চেয়েছি, ম্যানেজার নিজে উঠে এসে বলেছে না 5 লাখ নেন, 3 লাখ দিয়ে কি করবেন, 5 লাখ নেন, 7 লাখ নেন, এরকম বলতো। আর এখন দেখা যায় যে 5 লাখ টাকার লোন নিতে গেলে ওনাদের অনেক কিছু করতে হয়, 5 লাখ টাকা লোন দেয়ই না। ওরা অনেক কিছু বলে যে মুখে মুখে বলে আসলো যদি সত্য কথা যে এটা দিব এটা দিব, যখন যে কাছে যাওয়া যায় তখনই ওরা এটা লাগবে সব ওগুলো সব রেডি করা আছে, তারপরও ওরা অনেক বিভিন্ন রকমের কস্ট দেখায়। ব্যাংক কর্মকর্তারা বলছেন সঠিক কাগজপত্র পাওয়ার পরই দেয়া হচ্ছে ঋণ। তবে একজন উদ্যোক্তা কি পরিমাণ ঋণ পাবেন তা তার ব্যবসার মুনাফা দেখে নির্ধারণ করা হয়। তার ইনকামটা দেখতে হবে যে মান্থলি সে কত টাকা ইনকাম করে, আমরা যে একটা ইনস্টলমেন্ট দেই ওইটা সে পে করতে পারবে কিনা, ওইটা যদি এনশিওর করা যায় তাহলে আমরা ঋণটা দিয়ে দিই। একজন লোক তার আছে যে সে 10 লাখ টাকা ঋণ নিয়ে চালাতে পারবে, এখন তাকে যদি আমি 20 লাখ টাকা ঋণ দিয়ে দিই আলটিমেটলি কিন্তু সে ব্যবসাটাকে নষ্ট করে ফেলবে। উদ্যোক্তারা বলছেন ব্যাংক ঋণের সুদের হার আরও কমানো হলে আরও অনেক নারী এগিয়ে আসবেন, সেই সাথে এই খাতে বাড়বে কর্মসংস্থান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম ও ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল আলম। কথা বলছি তাদের সঙ্গে। স্বাগত আপনাদের। আমরা দেখেছি যে নারী উদ্যোক্তারা ক্রমশই এগিয়ে আসছেন। অবশ্যই বাংলাদেশে নারীদের যে কোনো কাজেই অংশগ্রহণ করা খুব সহজ না। পরিবার থেকে শুরু করে সমাজের নানান ধাপেই তাদেরকে নানান ধরনের বাধা পার হয়ে তারপরেই এখানে আসতে হচ্ছে। কিন্তু তারপরেও বাংলাদেশ ব্যাংক এই আয়োজনটি করেছে। আমরা একটু জানতে চাই যে বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য কি ছিল, কেন এই মেলায় নারীদেরকে নিয়ে করা হলো? ধন্যবাদ। আসলে আমি বলতে চাচ্ছি প্রথম থেকেই যে বাংলাদেশ ব্যাংক গত 2 বছর যাবত এই মেলাটা আয়োজন করে, যদিও এসএমই ফাইন্যান্স সহ নারীদের ফাইন্যান্স এবং অন্যান্য জায়গাগুলোতে এই আর্থিক অন্তর্ভুক্তির বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ব্যাংক গত কয়েক বছর যাবত আমাদের মনিটারি পলিসি আমরা করে যাচ্ছি। মেলাগুলোর আয়োজনের মূল উদ্দেশ্যটা হচ্ছে দুটো। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে ব্যাংকার এবং উদ্যোক্তাদের মাঝে যদি কোনো রকম গ্যাপ থাকে সেটাকে ব্রিজ আপ করা, ইনফ্যাক্ট একটা সম্মিলন, উভয় পক্ষ একে অপরকে চিনল এবং মধ্যস্থতাকারী বাংলাদেশ ব্যাংক হিসেবে থাকলো। নীতি সহায়তা বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে। এবং দ্বিতীয় হচ্ছে যে উদ্যোক্তারা যে তাদের পণ্যটা প্রস্তুত করে বা উৎপাদন করে সে পণ্যটার সাথে জনগণের পরিচিতি ঘটিয়ে দেওয়া এবং তার পণ্য মেলার আমরা এবারে যেটা করলাম, আমরা বলছি যে উদ্যোক্তা সমাবেশ এবং পণ্য প্রদর্শনী মেলা। এই পণ্য প্রদর্শনী তার কিছু প্রোডাক্ট থাকে, বাজারজাতের একটা বিষয় থাকে, বিপণনের একটা বিষয় থাকে। সেই জিনিসগুলো বিপণন এবং বাজারজাতকরণ এবং বাজারজাতের মাধ্যমে তার পণ্যটাকে ভোক্তা পর্যায়ে পরিচিত করা এবং পাশাপাশি আন্তর্জাতিক মহলেও কিছু চাহিদা থাকে কিছু প্রোডাক্টের, সেই প্রোডাক্টগুলোকে পরিচিত করিয়ে দেওয়া এই উদ্দেশ্য। কিন্তু ফাইন্যান্সের যে বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক দেখে, আমরা গত বছর আমাদের বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্রথমে এই মেলাটার আয়োজন করেছিলাম। সেখানে পরিসর বড় ছিল কিন্তু সেই জায়গাটা ছিল শহরের বাইরে। এবারে আমরা বড় আকারে করতে চেয়েছিলাম, কিন্তু আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে যেহেতু আমরা এই নারী উদ্যোক্তাদের সমাবেশটা করতে চেয়েছিলাম, সেই জন্য আমাদের জন্য বড় জায়গা জোগাড় করা সম্ভব হয়ে উঠছিল না। পরবর্তীতে আমরা যেটা করলাম সেটা হলো মহিলা সমিতিকে আমরা নির্বাচিত করলাম এবং সেখানে 6 দিন ব্যাপী 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত 8 তারিখ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আমরা এই মেলাটা করেছিলাম। এই নারী উদ্যোক্তাদের যে সহায়তাগুলো আমরা বর্তমানে দিয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে বলি, এসএমই খাত একটা খাত, সেখানে এসএমইর বাইরেও স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এছাড়াও আরও দুটো
কটেজ এবং মাইক্রোকে আমরা সম্পৃক্ত করেছি। এই জায়গাগুলো আমাদের প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি উৎপাদনের সাথে সম্পৃক্ত, যারা সরাসরি আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করে, এবং এই লোকগুলোর যে উৎপাদন ক্ষমতা এবং এরা যে অর্থনীতির চালিকা শক্তি এবং অর্থনীতিকে স্টেবল রাখে, সেই জিনিসটা বিবেচনা রেখেই এই খাতগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা। আমরা বর্তমানে যে একটা ব্যাংক যেই পরিমাণ ঋণ দিবে, আমরা বলে দিচ্ছি যে মোট ঋণের 20% ন্যূনতম এবং 5 বছরের মধ্যে 30% এসএমই খাতে নির্ধারণ করতে হবে। এটা হলো একটা ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে এসএমই খাতে বিতরণকৃত ঋণের ম্যানুফ্যাকচারিং খাতে 35% ন্যূনতম থাকতে হবে, 15% সেবা খাতে এবং সর্বোচ্চ ব্যবসা খাতে থাকবে 55%। এইটা করে দিচ্ছি। এবং এসএমই খাতে বিতরণকৃত ঋণের ন্যূনতম 10% যেন মহিলা উদ্যোক্তারা পায়, এই ব্যাপারে আমাদের নির্দেশনা আছে, এবং যেটা আগামী 5 বছরে আমরা 15% উত্তীর্ণ করতে বলেছি। এবং এর বাইরেও আমরা আমাদের কতগুলো রিফাইন্যান্স স্কিম আছে। এই রিফাইন্যান্স স্কিমে স্বল্প সুদে, আমি বলবো যে ইসলামী শরিয়া ভিত্তিক যে রিফাইন্যান্স স্কিম, সেখানে তার মুদারাপার যে ডিপোজিট রেট তার সাথে 5% যোগ করি, অর্থাৎ 5% স্প্রেড ব্যাংকের জন্য স্পেস রেখে আমরা মুনাফার হার বলি, সুদের হার বলি নির্ধারণ করি, এবং অন্যখানে ব্যাংক রেটের সাথে 5% করে আমরা নারী উদ্যোক্তাদেরকে ঋণ দিচ্ছি। এবং একজন নারী উদ্যোক্তা আমাদের রিফাইন্যান্স স্কিমের আওতায় সর্বোচ্চ 10 লক্ষ টাকা, এবং ব্যাংকগুলো বিনা জামানতে 25 লক্ষ টাকা পর্যন্ত নারী উদ্যোক্তাদেরকে ঋণ দিচ্ছে। এইগুলি নিশ্চয়ই উদ্যোক্তাদেরকেও অনেক বেশি উৎসাহিত করছে। আমরা জনাব জহিরুল আলমের কাছে একটু জানতে চাইবো যে মাঠ পর্যায়ে আমরা ব্যাংকগুলিতে গেলেই অন্তত একটা জিনিস খুব দৃশ্যমান, একটা ডেস্ক থাকে যেখানে বলা আছে যে এসএমই হেল্প ডেস্ক, অথবা সেখানে নারীদের জন্য আলাদা কিছু ব্যবস্থা থাকছে। সব মিলিয়ে ব্যাংক আসলে এসএমই এবং আমরা সুনির্দিষ্টভাবে যেটি মানে নারীদের জন্য কতটুকু আপনারা এগিয়ে যেতে পারছেন, এবং সেখানে আসলে অবশ্যই এগিয়ে যাচ্ছেন, কিন্তু সেইখানে নারীদের সঙ্গে ব্যাংকের সম্পর্কটার ক্ষেত্রে কীরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, বা এই চিত্রটা একটু আপনার কাছ থেকে জানতে চাই, কারণ মাঠের সঙ্গে সরাসরি আপনাদের যোগ, এবং আমরা জানি যে ব্যাংক এশিয়া যথেষ্ট এই ক্ষেত্রে কাজ করছে এবং এসএমই সেক্টরে আপনাদের বিনিয়োগে যথেষ্ট, ফলে অভিজ্ঞতাগুলি যদি জানা যায় তাহলে হয়তো আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। জি, থ্যাংক ইউ মিস্টার জাহিদ। ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ জানাই আজকের স্বাধীনতার মাসে এবং আন্তর্জাতিক নারী দিবসের মাসে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমরা যদি আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি স্বাধীনতার মাস হিসাব করি, তাহলে আমাদের এটার সাথে বাংলাদেশের উন্নয়ন জড়িত হয়ে যায়। আর যদি নারী উন্নয়নের সাথে আন্তর্জাতিক নারী দিবসের সাথে এটাকে সম্পৃক্ত করি, তাহলে নারীর উন্নয়নের সাথে আমাদেরকে আজকের আলোচনায় যে কেন্দ্রবিন্দু সেটা হওয়া উচিত। আমরা যদি বাংলাদেশের পরিসংখ্যানগত কিছু যদি তথ্যের আমরা দেখি যে অনেক সময় কিছু বিভ্রাট থাকে, তাও যে পরিমাণ তথ্য আমাদের কাছে আছে, যদি আমরা আজকে বলি যে 51% বাংলাদেশের 51% মোট জনসংখ্যার 51% নারী, এই নারীকে কোনো অবস্থাতে অবহেলিত রেখে বাংলাদেশের উন্নয়ন কোনো অবস্থাতেই সম্ভব নয়। আজকে যদি আমরা 7% জিডিপির কথা বলি, তাহলে সেক্ষেত্রে যদি আমরা নারীকে সম্পৃক্ত করতে পারি, সেক্ষেত্রে আমরা তাদেরকে যদি হোম মেকার হিসাবে না চিন্তা করে যদি একজন কর্মী অথবা একজন এন্টারপ্রেনার সেই হিসাবে বা একজন উদ্যোক্তা হিসাবে যদি চিন্তা করি, তাহলে তাদেরকে যদি আমরা অগ্রসমান করে নিতে পারি, তাহলে আমরা মনে করি যে সামনের দিনগুলি 2021 সালে যে আমাদের দেশে মধ্যম আয়ের দেশে পরিণত করার যে চ্যালেঞ্জ বা আমাদের যে স্বপ্ন, সেটা বাস্তবায়ন করা কোনো অবস্থাতেই অসম্ভব না। একটু আমরা যদি নারী উদ্যোক্তাদের প্রশ্ন আসি, তাহলে আমাদের যদি কিছু পরিসংখ্যানগত কিছু তথ্য যদি আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে একটা জিনিস খুব কিছু আমাদের কাছে কিছু সুন্দর চিত্র দুইটা, একটা হচ্ছে যে উৎসাহব্যঞ্জক কিছু তথ্য আমাদের কাছে আসবে, আবার কিছু হতাশাব্যঞ্জক তথ্য আমাদের কাছে আসবে। আমি একটু আপনাদের কাছে সেই তথ্যটা দিতে চাই। সেটা হচ্ছে আমাদের বর্তমানে যদি এখন ঋণ ও অগ্রিমের পরিমাণ আছে 7,12,891 কোটি টাকা, সেক্ষেত্রে নারী উদ্যোক্তার কাছে আমরা সকল ব্যাংক বা এনবিএফআই অথবা অন্য কোনো প্রতিষ্ঠান মিলে মোট ঋণের পরিমাণ 5,345 কোটি টাকা।
যদি এটা আমরা একটা শতকরা হারে নিয়ে আসি তাহলে দেখা যায় যে 0.74% মাত্র নারী উদ্যোক্তাদের কাছে আমাদের ঋণ আছে। এটাকে যদি আমরা বলি 51% মোট জনগোষ্ঠীর মাত্র 0.74% ঋণ, এটা অবশ্যই আমাদের জন্য হতাশাব্যঞ্জক। আর যেটা উৎসাহব্যঞ্জক, যেটা আমরা জানি যে যেই পরিমাণ ঋণই দিই না কেন, আমাদেরকে সবসময় ঋণের কোয়ালিটির প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। সেখানে আমরা দেখি যে এটা যদি শ্রেণীবিন্যাসের হার কত, যদি সেটা বলতে পারি যে আমাদের সেটা শ্রেণীবিন্যাসের হার 0.5%-এরও কম, অর্থাৎ 0.50%-এরও কম, এটা আমাদেরকে আশা যোগায় এই জন্যই যে নারীরা যে হ্যাঁ তারা ঋণ প্রেক্ষাপটে আমার শ্রেণীবিন্যাসের হার, যেখানে এভারেজে যদি আমরা ইন্ডাস্ট্রিতে, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে হিসাব করি, সেখানে হয়তো দেখা যাবে যে 12 থেকে 14% শ্রেণীবিন্যাসিত ঋণের পরিমাণ আমরা লক্ষ্য করি। তো সুতরাং সেই প্রেক্ষাপটে আমরা ব্যাংক, যারা বাণিজ্যিক ব্যাংক, যারা ব্যাংকের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, তাদের জন্য আমাদেরকে নারী উদ্যোক্তাদেরকে ঋণ প্রদানে আমাদেরকে উৎসাহ প্রদান করে। এখানে একটা জিনিস, আমরা ব্যাংক এশিয়া কি করেছে, আমরা যদি সেই তথ্যটা আপনাদের কাছে যদি উপস্থাপন করি তাহলে এরকম দাঁড়ায়। আমরা 2015 সালে আমাদের নারী উদ্যোক্তার সংখ্যা ছিল 153 এবং আমরা প্রায় 9.5 কোটি টাকার পর্যন্ত ঋণ তাদেরকে বিতরণ করেছি। 2016 যেটা আমরা 31শে ডিসেম্বর যে প্রান্তিকে আমাদের হিসাব সম্পাদন করেছি, সেই পর্যন্ত আমরা আমাদের এই সংখ্যার পরিমাণ 316-তে দাঁড়িয়েছে এবং প্রায় 11.5 কোটি টাকা আমরা ঋণ প্রদান করেছি। এখানে একটা জিনিস আপনারা জানেন, ব্যাংক এশিয়া যখন আমরা এজেন্ট ব্যাংকের, কিন্তু আমরা মনে করি যে প্রথমে বাংলাদেশে এজেন্ট ব্যাংক তারা শুরু করেছে। এ পর্যন্ত আমরা প্রায় 1145টা এজেন্ট আমরা বাংলাদেশে শুরু করতে পেরেছি, এজেন্ট আউটলেট শুরু করতে পেরেছি, যার মধ্যে বাংলাদেশে 115 জনই নারী উদ্যোক্তা। এটা আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনে। এবং আমরা স্যার যেটা আগেই বলেছেন সেটা হলো যে মেলা, আমরা আসলে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিওর সাথে আমরা কাজ করি, বিভিন্ন ওমেন এন্টারপ্রেনার বা চেম্বারের সাথে আমরা কাজ করি এবং বিভিন্ন আমরা মেলায় অংশগ্রহণ করি। এটার একটা মাত্র উদ্দেশ্য যে আমরা চাই যে, আমরা জানেন ব্যাংকাররা, আমরা যারা অন্যের ডিপোজিট নিয়ে বা ব্যাংকের কিছু ক্যাপিটাল যার পরিমাণ খুবই অল্প থাকে এবং আমার গ্রাহকদের থেকে আমি আমানত সংগ্রহ করে আমি ঋণ প্রদান করে থাকি, সুতরাং আমি আমার যারা আমাদেরকে আমানত প্রদান করে তাদেরকে তাদের টাকা ফেরত দিতে হয়। আপনি যে চিত্রটি তুলে ধরলেন তাতে বোঝা যায় যে বাংলাদেশে নারী উদ্যোক্তারা যেহেতু একদিক থেকে তারা ব্যাংকের অর্থের অ্যাক্সেসিবিলিটি যদি ধরি সেখানে অনেক পিছিয়ে আছে, আবার ব্যাংকে অর্থ ফেরত দেওয়ার যে চিত্র দিলেন সেখানে তারা অনেক এগিয়ে আছে। ফলে এই জিনিসটা আমরা যে নতুন উদ্যোক্তা, ভালো উদ্যোক্তাদেরকে পুরস্কৃত করার কথাও বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকও বারবারই বলছে, সেই জায়গাটিতে আমরা কিভাবে তাদেরকে আরো বেশি সহযোগিতা করতে পারি। আমরা জানি যে একটু পিছিয়ে থাকা গ্রুপ ব্যবসা বাণিজ্যে এরা, ফলে তাদেরকে যদি আমরা একটু আরো বেশি নিজেরা এগিয়ে নিতে পারি তাহলে হয়তো আমাদের জন্য সামগ্রিকভাবে অনেক সুবিধা হবে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির ফিরে এসে এই জিনিসটি আপনাদের দুজনের কাছে জানতে চাইবো যে কিভাবে তাদের যে এই যে উদ্যোক্তা যারা নারীরা এগিয়ে আসছেন তাদেরকে আমরা কিভাবে একটা বলা যায় যে গ্র্যাজুয়েশন করাতে পারি, তারা নিজেরাও উদ্যোক্তা হিসেবে আরো বেশি শক্তিশালী হবে এবং অন্যদেরকেও নিয়ে আসতে পারবে এই প্ল্যাটফর্মটাতে। একটা বিরতির পর আপনাদের দুজনের কাছে ফিরে আসছি। আশার বাংলাদেশে নিচ্ছে। বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। আব্দুর রহিম সাহেব, আপনার কাছ থেকে একটু নীতি সহায়তার কথা আপনি বলছিলেন। নীতি সহায়তাটা কিরকম এখন আছে এসএমই ক্ষেত্রে এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রে? আর একটি বিষয় একটু জানতে চাই যে নারীরা যাতে আরো বেশি এগিয়ে আসতে পারে, কারণ এটা শুধুমাত্র একটা ব্যাংকের প্রোডাক্ট না, এটার মধ্যে একটা সামাজিক ব্যাপার আছে এবং সেটা আমরা দেখছি যে সেই রাষ্ট্রও কিন্তু অনেক এই ব্যাপারে আন্তরিক, যেন নারীরা ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। আমি এই ব্যাপারে যেটা বলছিলাম যে প্রথমত এসএমই খাতে
ব্যাংক যে পরিমাণ ঋণ দিবে তার ন্যূনতম 10% মহিলা উদ্যোক্তাদেরকে দিতে হবে, এরকম একটা নির্দেশনা আমাদের কাছ থেকে আছে। উনি যে তথ্যটা দিলেন যে বর্তমানে আপনার 0.74% নারীদের কাছে মোট ঋণ আছে, যেটা মোট জনসংখ্যার তুলনায় অনেক কম। কিন্তু সেই জিনিসটাকে এগিয়ে নেওয়ার জন্যই এই যে এসএমই খাতে ঋণের ক্ষেত্রে যেন 10% কমে নয়, এবং ব্যাংকগুলোকে ত্রৈমাসিক ভিত্তিতে আমাদেরকে রিপোর্ট করতে হয়, আমরা এটা মনিটরিং করি, এবং বাৎসরিক ভিত্তিতে তার টোটাল পোর্টফোলিওর যে 20 থেকে 30%-এর ভিতরে এসএমই খাতে ঋণ বিতরণ করতে হবে, এরম একটা ঋণ বিতরণ তার টোটাল পোর্টফোলিওর একটা তথ্য আমাদের কাছে দিতে হয়। আমরা বাংলাদেশ ব্যাংকের হেড অফিস প্রত্যেকটা শাখায় এবং ব্যাংকগুলোর প্রত্যেকটা শাখায় নারী উন্নয়ন ইউনিট গঠন করতে বলেছি, এবং ডেডিকেটেড ডেস্ক দিতে বলেছি নারীদের জন্য, এবং প্রত্যেকটা ব্যাংকের নির্দেশনা দেওয়া আছে যে বাৎসরিক ভিত্তিতে ন্যূনতম 3 জন নারী উদ্যোক্তাকে তারা নির্বাচিত করে ঋণ বিতরণ করতে হবে। অর্থাৎ আজকে যে নারী উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, নারীদের কাছে ঋণ যাচ্ছে এবং নারীরা এই ঋণ ব্যবহার করে অর্থনীতিতে যে কন্ট্রিবিউশন করতেছে, এই জিনিসগুলো হচ্ছে এই সার্বিকভাবে নীতি সহায়তার মানে ফলাফল। আমি আপনাকে বলি যে আপনি বলছিলেন যে নতুনদের জন্য আমরা কি করি, আমাদের যে রিফাইন্যান্স স্কিম আছে, নতুন উদ্যোক্তা স্কিম একটা আছে, এখানে নারীরা 10 লক্ষ টাকা পর্যন্ত বিনা কোলাটারাল ছাড়া এবং 25 লক্ষ টাকা পর্যন্ত সহযোগী জামানত, কোলাটারাল আমরা যেটাকে বলি সহযোগী জামানত নিয়ে ঋণ নিতে পারে। এটা আমাদের রিফাইন্যান্স স্কিমের আওতায়। এছাড়া ব্যাংকগুলোকে আমরা বলে দিয়েছি যে 25 লক্ষ টাকা পর্যন্ত কোনো রকম জামানত ছাড়া মহিলারা ঋণ নিতে পারে। আমাদের কাছে একটা হটলাইন আছে, হ্যাঁ, এই হটলাইনটা হচ্ছে 16236। এই নাম্বারে ফোন করে যে কেউ ঋণ নিতে গিয়ে ব্যাংকের সহায়তা পেতে গিয়ে বা কোনো রকম হয়রানির শিকার হলে, অথবা সে যদি মনে করে যে সে স্বাভাবিক সেবা পাচ্ছে না ব্যাংক থেকে, তখন সে বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হতে পারে। আর আমাদের যে নারী উন্নয়ন ইউনিট আছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের হেড অফিসে একজন নারী ডিজিএম এর নেতৃত্বে 3 জনের একটা ইউনিট আছে। আমাদের প্রত্যেকটা শাখা অফিসে ইউনিট আছে। ব্যাংকগুলোকে বলে দেওয়া হয়েছে, ওদের এসএমই প্রধান তো আছেই, পাশাপাশি ওরা নারী উন্নয়ন ইউনিট একটা ব্যাংকগুলো করে রেখেছে। সুতরাং সেখানে গিয়ে নারীরা এই সুবিধাগুলো পায়। অর্থাৎ তাদের যে যে সুবিধাগুলো আছে, একটা ব্যবসা করতে হলে একটা নারীর যে যে সুবিধাগুলো, ব্যবসা করতে গেলে যে কোনো ব্যবসায়ীর ঋণ নিতে গেলে যে ইয়েগুলো দরকার, সেগুলো তাকে পরিপালন করতে হয়। একটা ট্রেড লাইসেন্স তার লাগবে, টিন যদি থাকে তার থাকতে হবে, তার অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র থাকবে, সেগুলো দিয়ে ব্যাংক যখন স্যাটিসফাই হবে, অথবা বর্তমানে কিন্তু কেওয়াইসি মাস্ট, যে কোনো একজন অ্যাকাউন্ট খুলতে গেলে নো ইওর কাস্টমার, ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হয় যে যার অ্যাকাউন্টটা খুলছি তারই অ্যাকাউন্টটা কিনা, সেই জিনিসগুলো নিশ্চিত করে ব্যাংক অ্যাকাউন্ট খোলে। এই প্রক্রিয়াগুলির মধ্যে দিয়ে অবশ্যই নারীদের যেতে হয়। কিন্তু যাওয়ার পরে নারীদের সুবিধাটা হচ্ছে যে অন্যদের চাইতে নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা আছে, এবং নারী উদ্যোগকে সহায়তা দেওয়ার জন্য বলা আছে, এবং নারীদেরকে আমাদের বর্তমানে জাইকা, আমাদের জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন যে এজেন্সি, তাদের সহায়তা এসিআইপি হলো স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, এর আওতায় কিছু সারা দেশব্যাপী কিন্তু আমরা ট্রেনিং দিচ্ছি। এখানে নারীরাও আছে, অন্যরাও আছে, নতুন উদ্যোক্তা। এই ট্রেনিং শেষ করে তাদেরকে ফাইন্যান্সে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হচ্ছে, এবং ব্যাংক ঋণের মাধ্যমে তারা নতুন করে উদ্যোগ শুরু করছে। আজকে যে আমাদের এই যে স্টেবল ইকোনমি আপনি দেখেন, এই যে আমাদের 7% উপরে যে আমাদের গ্রোথ, এই রাষ্ট্রীয় এই সুবিধাগুলো, বাংলাদেশ ব্যাংকের এই যে নীতি সহায়তাগুলো, এগুলা, এবং আমি মনে করি এই সার্বিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে অর্থ চলে গেছে, এবং অ্যাক্সেস টু ফাইন্যান্স যেটা আমরাকে বলি, এই প্রান্তিক জনগোষ্ঠীর মানে সবচেয়ে বেশি অবদান এই আমাদের আজকের স্টেবল ইকোনমিতে, এবং এখানে নারীরা অনেক বেশি ভূমিকা পালন করতেছে। আমার মনে হয় যে নারীদের ভূমিকাটা যত বাড়ছে ততই অনেকগুলি সামাজিক বেনিফিটও আমরা পাচ্ছি, কারণ একটা পরিবার ওইটার থেকে বেনিফিটেড হচ্ছে, এবং কর্মসংস্থানের দিক থেকেও 51% মানুষ, তাদেরকেও আমরা কর্মসংস্থানে আনতে পারছি। জহিরুল আলম, আপনার কাছে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে নারীদের কোন কোন জিনিসে দেখেন যে প্রস্তুতির অভাব আছে, অথবা তাদের বলা যায় যে তাদের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের নজর দেওয়ার প্রয়োজন আছে, এবং সেই ক্ষেত্রে ব্যাংক একটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করতে পারে, কারণ তারা এখন
সবসময় সম্মুখভাবে দেখছেন যে তাদের কি কি জিনিস প্রয়োজন এবং কোথায় তারা গ্যাপ আছে? কারণ আমরা একটা জিনিস দেখেছি আমাদের অভিজ্ঞতায়, যে নারী উদ্যোক্তারা সবাই কিন্তু ওই উদ্যোগটার সঙ্গে সংশ্লিষ্ট, অর্থাৎ ওই স্কিলটা তার আছে, এবং এমন ক্ষেত্রেই তারা যাচ্ছেন যেখানকার বেসিক স্কিলটা আছে, যার হয়তো সেলায় ভালো, তিনি ওইটার সঙ্গে সংশ্লিষ্ট একটা জিনিসে যাচ্ছেন বা এরকম। তো ওই ওই বিষয়গুলো একটু জানতে চাইবো। তো একটা বিরতির পরে আপনার কাছে ফিরে আসছি যে কিভাবে আমরা নারীদের এই সক্ষমতা আরো বাড়িয়ে তুলতে পারি। আশা বাংলাদেশে নিচ্ছে আরো একটা বিরতি। আরো একবার স্বাগত, দেখছেন আশার বাংলাদেশ। জনাব জহিরুল আলম, আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছিলাম বিরতির আগে, যে নারী উদ্যোক্তাদের সক্ষমতা আরো বৃদ্ধি করার ক্ষেত্রে আসলে কি কি করণীয় আছে, কোন দিকে কাজ করলে পরে এটা আরো সুফল পাওয়া সম্ভব? ধন্যবাদ। আমরা নারী উদ্যোক্তা যদি আমরা সৃষ্টি করতে চাই এবং বাংলাদেশের সমৃদ্ধির পথে যদি আমরা এগিয়ে যেতে চাই, আমরা বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রয়োজনীয় নীতিমালা তারা গ্রহণ করেছে। সেখানে একটা জিনিস আমরা বলছি, আগে একটা ধারণা ছিল, আমরা যেটা ভিডিও ফুটেজ থেকে আমরা দেখছিলাম, অনেকে অনেক ব্যাংক ঋণের ক্ষেত্রে অনেকে অনেক প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন। সেখানে আমি আমার ব্যক্তিগত অভিমত এবং ব্যাংক এশিয়ার নীতিমালার সাথে আমি আপনাদের সাথে কিছু তথ্য আপনাদের সাথে আমরা এক্সচেঞ্জ করতে চাই। সেখানে আমরা কিন্তু এখন বলছি যে বাংলাদেশ ব্যাংকও বলছে 10 টাকার হিসাবদারি যিনি হবেন উনিও কিন্তু একটা হিসাব ব্যাংকে এসে ব্যাংক আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আন্ডারে তারা অংশগ্রহণ করতে পারেন। ঋণ গ্রহণের ক্ষেত্রে তারা কিন্তু প্রাধান্য বিস্তার করছে। অনেকে ট্রেড লাইসেন্সের কথা বলেছেন, টিনের কথা বলেছেন বা অন্যান্য দলিলাদির কথা বলেছেন। এখানে কিন্তু আমরা যদি উদ্যোক্তাদেরকে, নারী হোক পুরুষ হোক, যে ধরনের উদ্যোক্তাই হোক, তাদেরকে আমরা কিন্তু দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যারা হিসাবদারি, তাদের জন্য তাদের ঋণ প্রদানের ক্ষেত্রে তারা কিন্তু ব্যক্তিগত নামেই ঋণ গ্রহণ করছেন, সেক্ষেত্রে কিন্তু ট্রেড লাইসেন্সের বাধ্যবাধকতা আসে না, সেখানে টিনেরও বাধ্যবাধকতা আসে না। সেখানে তার সক্ষমতা যে উনি কোনো একটা জিনিস প্রোডাক্ট বা উৎপাদনে অংশগ্রহণ করতে পারছেন এবং সেটা থেকে উনি আয়টাকে উনি নিশ্চিত করতে পারছেন, এবং সেটা দ্বারা ব্যাংক যেভাবে যে শর্তে তাকে ঋণ প্রদান করবেন সেটা উনি পরিশোধ করার সক্ষমতা অর্জন করেছে কিনা, এই ক্রাইটেরিয়াটা অর্জন করতে পারলেই কিন্তু ওই নারী বলেন আর ওই পুরুষ বলেন ওই উদ্যোক্তা কিন্তু ঋণ গ্রহণের জন্য সক্ষমতা অর্জন করছেন। এটা কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে এটা আমাদের জন্য একটা বিরাট, সামনে আমাদের জন্য সোনালী ভবিষ্যৎ, অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের জন্য অপেক্ষা করছে। এই ক্ষেত্রে ওনারা কিন্তু দুইভাবে, ওনারা গ্রুপ ভিত্তিক বা ক্লাস্টার ভিত্তিক হয়ে 10 জন নারী অথবা 10 জন পুরুষ বা 10 জন পুরুষ অথবা নারী উদ্যোক্তা একসাথ হয়ে ওনারা কিন্তু ব্যাংক ফাইন্যান্সিং এর আন্ডারে ওনারা চলে আসতে পারছেন। এখানে কোনো প্রতিবন্ধকতা আমি দেখি না। অন্যদিকে সে যদি কোনো এন্টারপ্রাইজ অথবা কোনো যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান গঠন করে যদি উনি ঋণ প্রদান করতে উনি আগ্রহ প্রকাশ করেন, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে হ্যাঁ, ওনার জন্য আমরা ট্রেড লাইসেন্সের দরকার পড়ে, ওনার জন্য যথাযথ KYCর দরকার পড়ে, এবং আমরা দেখছি যে ওনার জন্য কিছু হিসাব আমরা দেখতে চাই, ব্যাংকগুলা দেখতে চাই উনি যে পরিমাণ প্রোডাকশন করছেন, মাসে কি ভিত্তিতে করছেন, দৈনিক কি ভিত্তিতে করছেন, কি পরিমাণ লাভ হচ্ছেন, সেক্ষেত্রে হয়তো একটা ইনকাম স্টেটমেন্ট অথবা একটা ব্যালেন্স শিটের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমি বলতে পারি যে সেক্ষেত্রে আমরা অনেক উদ্যোক্তাদের মধ্যে এই ফাইন্যান্সিয়াল তথ্যগুলো প্রদানের ক্ষেত্রে তারা কিছু প্রতিবন্ধকতার শিকার হন। আমরা ব্যাংক এশিয়া থেকে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি, আমরা প্রধান কার্যালয়তে ভটে আমাদের যে 114টা শাখা রয়েছে, এজেন্ট পয়েন্টগুলো রয়েছে, এর পাশাপাশি আমরা কিন্তু এখন পর্যন্ত প্রায় 600 থেকে 700 আমাদের এখন আমরা যারা মাঠ কর্মী আমরা নিয়োগ করেছি, এবং তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে আমরা মাঠে পাঠিয়ে দিচ্ছি। তারাই কিন্তু ওই ফাইন্যান্সিয়াল যে ইনফরমেশনগুলো আমাদের দরকার হবে, তাদের আয়ের বিবরণী, আয় ব্যয়ের বিবরণী এবং তাদের উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট আমরা যেটাকে বলি, তারা এটা তাদেরকে তৈরি করে নিয়ে আসছেন। এবং আমরা আরেকটা জিনিস করেছি, যারা বিজনেস এন্টারপ্রাইজ, ওকাস সিস্টেম আমরা করেছি, যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে
একটা ঋণ গ্রহীতাকে আমরা ঋণ বিতরণ করে আমরা একটা মডেল, আমরা পাইলট প্রজেক্ট আমরা নিয়েছি। সেখানে তারা কিন্তু সে একটা ট্যাব নিয়ে সে ওই ব্যবসায়ীর কাছে যাবে এবং সে বলবে, এবং আমার ট্যাব এটাকে পুরোপুরি তথ্যকে সে সরাসরি সে আমার প্রধান কার্যালয়ে প্রেরণ করবে, এবং প্রধান কার্যালয় যতটুকু সম্ভব আমাদের বাংলাদেশ ব্যাংকের নীতিমালার মধ্য থেকে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা ওই উদ্যোক্তাকে ঋণ প্রদান করার জন্য আমরা চেষ্টা করছি। এবং সেই ক্ষেত্রে আমরা বলছি শুধু চেষ্টা না, আমরা শুরু করেছি এবং অনেক ক্ষেত্রে আমরা এখানে আমরা ভালো ফল পেয়েছি। এই ক্ষেত্রে আমরা ক্লাস্টারের কথা বললাম, গ্রুপ আমরা ফাইন্যান্সিং এর কথা বললাম। যদি উদাহরণ হিসাবে দেখা যায়, আমরা দেখেছি আমরা জামদানি পল্লীতে আমরা ফাইন্যান্স করেছি, আমরা সুফল পেয়েছি। আমরা আদমদিঘিতে যারা বর্জ্য থেকে, কাপড়ের বর্জ্য যেটা ফেলে দেয়, যে এটা কোনো কাজে লাগে না, সেখান থেকে উৎকৃষ্ট মানের কার্পেট তৈরি হচ্ছে এবং এক্সপোর্ট হচ্ছে, ওই ধরনের ক্লাস্টারকে আমরা হাতে নিয়েছি এবং আমরা সফল হয়েছি। এছাড়াও আমরা বলতে চাই যে আমরা যদি খুব ক্ষুদ্র উদ্যোক্তা, যেটা মাইক্রো ক্রেডিটের পর্যায়ে চাই, সেখানে আমরা আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় যেখানে কেউ ফাইন্যান্স করবে কিনা সন্দিহান ছিল, আমরা একজন কৃষক যিনি সিএনজি চালাতেন, ওনাকে আমরা সিএনজি বাড়ায় চালাতেন, আমরা সিএনজি কিনে দিয়ে ওনাকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করেছি, যেটা বাংলাদেশের জন্য একটা আমরা মনে করি যে এটা উদাহরণ হিসাবে থাকবে। এই জিনিসগুলি নিশ্চয়ই অনেক বেশি উৎসাহ ব্যঞ্জক, যে সত্যি ব্যাংকের কাছে শুধু মানুষ যাচ্ছে না, মানুষের কাছেও ব্যাংক যাচ্ছে, যেটা হয়তো একটা পরিবর্তনের সূচনাই করছে। আমরা আরো একটু বিরতিতে যাব, ফিরে এসে জানতে চাইবো যে এই অবস্থা থেকে সামনে আসলে আমাদের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন, বিশেষ করে এসএমইর এখন যে যাত্রাটা শুরু হয়েছে সেটা আমরা কোন দিকে নিয়ে যেতে পারি, এবং সেক্ষেত্রে যারা সম্ভাব্য গ্রাহক, তাদের প্রস্তুতির জন্য কোন কোন ধরনের পরামর্শ আছে। একটা বিরতির পর আপনাদের কাছে ফিরে আসছে। আশা বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। আজিরুল আলম সাহেব, আপনার কাছ থেকে যেটি জানতে চেয়েছিলাম যে আসলে যারা প্রস্তুতি নিচ্ছেন, ইতিমধ্যেই কাজ করছেন, তাদের মানে আরো যেন ভালোভাবে ব্যাংকে অ্যাক্সেস করতে পারে, সেই জন্য কোনো পরামর্শ আছে কিনা? জি, ধন্যবাদ। পরামর্শ ছাড়া তো আসলে ইফিসিয়েন্সি গ্রো হয় না। ইফিসিয়েন্সি যদি গ্রো না হয়, এক্সপিরিয়েন্স গ্রো হয় না। আমরা মনে করি যে বাংলাদেশে যে নারী উদ্যোক্তা রয়েছেন, তারা কোনো না কোনো কাজে তাদের পারদর্শিতা রয়েছে, কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে তাদের হয়তো শিক্ষাগত যোগ্যতার কোনো অভাব লক্ষ্য করি। কিন্তু এতটুকু আমরা মনে করি যে যে ধরনের নারীরাই থাকুক না কেন, যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা অন্তত অতিক্রম করেছেন, তারা যোগ বিয়োগ পূরণ ভাগ অতটুকু পর্যন্ত জানেন। তো যিনি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে আসবেন, যিনি ব্যবসা করেন, আমরা জানি আমরা যদি ব্যক্তিগতভাবে কিছু আয় করি তারও একটা হিসাব রাখি, কত আয় করলাম, কত ব্যয় করলাম। তো যিনি উদ্যোক্তা, যিনি ব্যবসায়ী, উনি অবশ্যই চেষ্টা করবেন সব সময় যে উনি কত টাকার মাল কিনলেন, একটা অন্তত খাতা কিনে উনি সংরক্ষণ করলেন, যিনি এই মাসে কত টাকার উনি পণ্য উৎপাদন করার জন্য উনি, হতে পারে এটা কাপড়, সুতা বা অন্যান্য উপকরণ যাই কিনবেন, যদি কাপড়ের ব্যবসায়ী হন বা বুটিক শপের ব্যবসায়ী হন, উনি সংরক্ষণ করবেন। আবার একইভাবে উনি কি পরিমাণ মাল বিক্রয় করলেন, কার কাছে বিক্রয় করলেন, নগদে বিক্রয় করলেন না ধারে বিক্রয় করলেন, সেটার একটা হিসাব উনি সংরক্ষণ করলেন। বেসিক জিনিসগুলি যেন তাদের লেখা থাকে। হ্যাঁ, এবং ওনার কাছে কত টাকার এখন মাল আছে, এই 4-5টা জিনিস যদি উনি সংরক্ষণ করতে পারেন, ওনার একটা খাতায় বা কাগজে যদি সংরক্ষণ করতে পারেন, আমার মনে হয় না এর ভিত্তিতে কোনো একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করা বা ব্যালেন্স শিট তৈরি করা খুব কঠিন কাজ। এবং ব্যালেন্স শিট তৈরি করার জন্য আপনারাই আছেন, আমরা ব্যাংকটা সহযোগিতা করতে রাজি আছি, সবসময় আমরা সহযোগিতা করে যাব। আর এর সাথে সাথে আমি বলবো তাদের পেশাগত দক্ষতার জন্য আমাদের সরকারের অনেক ধরনের ট্রেনিং ইনস্টিটিউট আছেন, বিভিন্ন ধরনের এনজিও আছেন, আমাদের ওমেন চেম্বার অফ কমার্স কাজ করে যাচ্ছেন, স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি কাজ করে যাচ্ছেন, IMSME বাংলাদেশ কাজ করে যাচ্ছেন,
অনেক ধরনের প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছেন এবং আমরা মাঠ পর্যায়েও আমরা বিভিন্ন ব্যাংকে আমাদের যারা মাঠ কর্মী আছেন তারাও কিন্তু হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। ফলে তারাও যদি এগুলি একটু এক্সপ্লোর করে তাহলে নিশ্চয়ই তারা পথঘাট চিনে যাবে বা চিনে যাবে, হিসাব কিতাবের বিষয়টা সহজ হয়ে যাবে। এবং আমার মনে হয় কোন একটা ইউনিয়ন পরিষদে গেলে তার যদি একটা দোকান থাকে, কেউ ট্রেড লাইসেন্স দিতে কেউ কার্পণ্য বোধ করে না, এবং ট্রেড লাইসেন্স নিতেও যে খুব বেশি খরচ হয় বাংলাদেশে সেটাও নয়। তবে আমি এই ক্ষেত্রে রিকোয়েস্ট করতে চাই, ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে হয়তো যদি কেউ মনে করেন যে তার জন্য এতটুকু ইনভেস্টমেন্ট বা এতটুকু টাকা খরচ করা তার জন্য কষ্টকর হবে, সেক্ষেত্রে একটা সহনশীল মনোভাব আমাদের সরকার এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ আমার থেকে সময় একদম প্রায় শেষ হয়ে গেছে। আব্দুর রহিম সাহেব, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাই যে আপনারা কি ভাবছেন যেন আরো বেশি মানুষ এখানে সম্পৃক্ত হতে পারে? আমি আশার বাংলাদেশ অনুষ্ঠানে আশার কথাই বলবো। সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের একটা গবেষণা আছে যেখানে লিড ইকোনমিস্ট জাহিদ সাহেব বলেছিলেন যে বর্তমানে আমাদের যে জিডিপিতে অবদান, তা নারীর অবদান কিন্তু 34%। আমরা যদি টোটাল ঋণ অগ্রিমের কথা হিসাব করি সেই ক্ষেত্রে টোটাল ঋণ অগ্রিমের খুব কম শতাংশই নারীদের কাছে আছে, কিন্তু টোটাল কর্মকাণ্ডে আমাদের জিডিপিতে 34%, 1/3-এরও বেশি কিন্তু নারীর কিন্তু অবদান আছে। এবং বলা হচ্ছে যে আমাদের জিডিপি গ্রোথ 1% বেড়ে যাবে যদি সামনে 5 বছরের ভিতরে আমাদের নারীর অর্থনৈতিক সম্পৃক্ততা 10% বাড়ে। এই যে এবং কন্টিনিউয়াসলি নারীর সম্পৃক্ততা বাড়তেছে, নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে আসছে। এখন নারী কোনো অংশে কোনো জায়গায় কোনো বাধার সম্মুখীন হচ্ছে না এবং সমস্ত উন্নয়নের পথগুলো নারীরা বিচরণ করছে। তো এইভাবে উন্নয়নের সাথে নারীর সম্পৃক্ততা, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা, এই জিনিসগুলো আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অর্থনীতি গতিশীল হচ্ছে। এবং এই যে আমাদের স্থিতিশীল অর্থনীতি, আমাদের গ্রোথ, আমাদের কন্টিনিউয়াস পারচেজিং পাওয়ার বাড়ায়, আমাদের যে বর্তমানে যে কর্মের যে এমপ্লয়মেন্ট হার যেটা সেটাও বাড়তেছে, এগুলা সব কিছুতে নারীদের অবদান আছে। এবং এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের যে উদ্যোগ আমরা যেটা নিয়েছি এবং সেই উদ্যোগ যে ফলপ্রসূ হয়েছে, এবং আপনারা যে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করে মানুষদেরকে এই জিনিসগুলো জানিয়ে দিয়েছেন, এবং যে সমস্ত নারী উদ্যোক্তারা অনেক তথ্যই জানে না, ব্যাংকে কিভাবে যেতে হবে, ব্যাংকে গেলে কি করতে হবে, ব্যাংকে তার ফাইন্যান্সের সুবিধা আছে কিনা, এই জিনিসগুলো যে তারা জানবে এবং এর মাধ্যমে যে সে নতুন আরেকজন উদ্যোক্তা সৃষ্টি হবে, এবং ব্যাংকগুলোর প্রতি যে ডেডিকেটেড ডেস্কের মাধ্যমে যে আমরা মনে করি যে আমরা প্রস্তুত আছি ব্যাংকের দিক থেকে, নারীরাও যদি এগিয়ে আসে তাহলে হয়তো দুই পক্ষে এই যে যেটা বলছেন এগিয়ে যাওয়া সম্ভব হবে, সমৃদ্ধির দিকেই যাওয়া যাবে, সমৃদ্ধির দিকে আমরা এগিয়ে যাব। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, দর্শকদের। এই ছিল আজকের আশার বাংলাদেশে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।